সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এখানে আমাদের আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে। ধন্যবাদ সবাইকে আজকে এই সাংবাদিক সম্মেলনে আপনাদের উপস্থিতির জন্য। যে বিষয়টিকে কেন্দ্র করে আজকের এই সংবাদ সম্মেলন, সে বিষয়টি আপনাদের সবারই প্রায় অবগত আছেন আপনারা সে বিষয়ে। গত ঈদুল ফিতরের দিন দুপুরবেলায় একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে আমার দৃষ্টিকোণ থেকে কিছু মিথ্যাচার করা হয়েছে। এখানে হয়তো আপনারা কেউ উপস্থিত থাকতে পারেন, যে দৃষ্টিকোণ থেকে যে সংবাদ যিনি পরিবেশন করেন না কেন, সেই অনুষ্ঠানটিকে যে ভাষায় ব্যবহার করা হয়েছে সেটি টোটালি আমার দৃষ্টিতে একটি মিথ্যাচার। এটি কোনো আনুষ্ঠানিকতা ছিল না, এখানে কোনো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানও ছিল না। এটি সম্পূর্ণ একটি পারিবারিক, জাস্ট একটা দোয়া খায়ের অনুষ্ঠান ছিল। উনি দীর্ঘ 15 বছর পরে, যার কথা বলছি আপনারা জানেন, জামাতের নেতা, জামাত ইসলামের নেতা রফিকুল ইসলাম খান। পারিবারিকভাবে আমরা একই পরিবারের সন্তান। ছোটবেলা থেকে আমরা অনেকটা বড়ও হয়েছি, অনেকটা একসাথেই খেলাধুলা, লেখাপড়া। উনি আমার একটু সামান্য বয়সে বড়। তো এক সময় হয়তো আমরা খুব একেবারে ঘনিষ্ঠ যখন ছিলাম ছোটবেলা, তখন তুই তোকারি ছিল। এখন বয়স বেশি, একটু বড় হওয়ার কারণে, সম্মানীয় জায়গায় যাওয়ার কারণে আমি তাকে অনেক সময় তুমি বলি, অনেক সময় আপনি বলি। এরকম একটা সম্পর্ক, পারিবারিক ভাবে আমরা বড় হয়েছি। তো উনি 15 বছর পরে বাড়িতে এসে জাস্ট ওনার বাবা মারা গেছে এই 15 বছরের মধ্যে। মা মারা গেছে আগে, মায়ের মৃত্যুর সময় উনি ছিলেন। ওনার মেজো ভাই মারা গেছে এই 15 বছরের ভিতরে, উনি তাদেরকে কবর দিতে আসতে পারেননি, জানাজা আসতে পারেননি। ওনার ছোট চাচা মারা গেছে এই 15 বছরের ভিতরে, উনি জানাজা আসতে পারেননি। এবং এই রোজার ভিতরে তার চাচি মারা গেছে ওই দিন, কেবল মুক্তি পাওয়ার 1 সপ্তাহ পরে উনি জানাজায় এসেছিলেন। এই দীর্ঘদিন পরে আসার কারণে অনেক মানুষই উৎসুক হয়ে তাকে দেখতে আসছে। তো সে আমাকে যেটা বলেছিল যে, আমি বাড়িতে একটু পরিবারের পরিজন এবং গ্রামের কিছু মুরব্বী আর দলীয় আমাদের 2-1 জন সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে দোয়া খায়ের করবো, তুমি আসো, আর দুপুরবেলা চারা ভাত খাবো একসাথে। আমি জাস্ট সেই ইয়াতে, তাও জোহরের মসজিদে নামাজ পড়তে গেছি, ওখান থেকে উনি আমাকে ধরলো যে আসো এখনই যাই, অল্প মানুষ, ইয়ে করে চলে যাবো। আমি আসলাম, এসে ওনার কাছারি ঘরের বারান্দার মধ্যে কয়েকটা চেয়ার দেয়া, আপনার ছবিতে দেখতে পাবেন, পুরানো একটা ভাঙা ঘর। সেই ঘরের বারান্দায় আমি বসা একটা চেয়ারে, আমার মাঝখানে আরো 2 জন ছিলেন। কিন্তু একজন ব্যক্তি ওই সময় উঠে গেছে, যে সময়ের ছবিটা দেয়া আছে ওখানে একটা গ্যাপ আছে, দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং তারপরে একজন ভদ্রলোক, তারপরে হলো মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব বসা। আমরা বারান্দা বসে গল্প করতে করতে হুড় হুড় করে মোটরসাইকেলে প্রচুর লোক এসে জমা হয়ে গেছে। এখানে মূলত ওনার আয়োজন ছিল 200 থেকে 250 লোকের একটা, মানে খাবারের সংস্থান ছিল। তো যখন এখানে মানুষ এসে গেছে প্রায় 600-700, উনি নিজেও একটা বিব্রতকর অবস্থায় পড়ে গেছেন, কিভাবে এটা ম্যানেজ করবেন, কিভাবে দিবেন। এবং ওনার বক্তব্যের সময় উনি বলেছিল যে এটা একেবারেই অনানুষ্ঠানিক একটা ব্যাপার, আপনারা আসছেন আমাকে দেখতে। আহ, এই বলে বলে উনি সময় নিয়ে নিয়ে খাবারগুলো রেডি করতেছিলেন। তো বাই দিস টাইম আমি যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করছি, আমি লোভ সামলাতে পারি, সেটা ভুল হোক শুদ্ধ হোক আমি জানি না, এটা আপনাদের দৃষ্টিকোণ থেকে এক একজনের দৃষ্টিকোণে এক এক রকম হতে পারে। আমি নির্বাচন করব এবং দলীয় প্রতীক নেই, দলীয় প্রতীক থাকলেও আমার মনে হয় যে কোনো ভোটারের কাছে ভোট চাওয়ার অধিকার একজন প্রার্থী থাকে। আমি সেখানে ওই অনুষ্ঠানে সরাসরি চাইতেও পারি না তাদের অনুমতি ছাড়া, যেহেতু তাদের একটা দোয়া খায়ের হোক আর যেই হোক, আহ, ইয়াটার পরিবেশটা তাদের নিয়ন্ত্রণে। আমি জাস্ট অনুমতি নিয়েছিলাম যে সালাম দিয়ে আমি একটু ভোট চাইবো। উনি আমাকে বললেন যে চাও। আমি জাস্ট সালাম দিয়ে ভোটটা চেয়েছি, এছাড়া আমি তো ওখানে দলীয় কোনো কথা বলিনি, না আমার দলের না তাদের দলের, বা অন্য কোনো কথাই হয়নি। জাস্ট শুধু বলছি যে উনি আর আমি, আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, আমরা খুব ক্লোজ ছিলাম। রাজনৈতিক ভাবে আমরা ভিন্ন ভিন্ন মতের হলেও আমরা তো একই পরিবারের মানুষ। আর আমি নির্বাচনে অংশগ্রহণ করছি, আপনাদের সবার কাছে দোয়া চাই, সহযোগিতা চাই, সমর্থন চাই, এই কথাগুলো ছাড়া বোধ হয় তেমন কিছু আমি বলিনি। এটাই ছিল আমার বক্তব্য। কিন্তু সেই অনুষ্ঠানটিকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বানিয়ে, এবং পরবর্তী দিনে দেখা গেল ফেসবুক
বা বিভিন্ন মিডিয়ায়, ফেসবুকে যেমন ভাইরাল করা হয়েছে, বিভিন্ন মিডিয়াতে আস্তে আস্তে পেপার পত্রিকাতে নিউজ করা হয়েছে। আমার জানতে ইচ্ছে করে যে সাংবাদিক ভাইরা এটা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান লিখলেন, তিনি কোন জ্ঞানে, কিসের ভিত্তিতে ঈদ পুনর্মিলনী লিখলেন? এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। যে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ওনারা ঘোষণা দিয়েছেন কিনা বা আপনারা জানলেন কোত্থেকে? আর হলে সেখানে মঞ্চ নাই, ঘরের উঠানে, বাড়ির উঠানে ঈদ পুনর্মিলনী করা যায় কিনা আদৌ? তারপরে মাইক, একটা জাস্ট একটা সিম্পলি একটা মাইক, যখন অনেক মানুষ হয়ে গেছে, একটা সিম্পলি একটা মাইক্রোফোন নিয়ে আসা হয়েছে। তো এই ধরনের অনুষ্ঠানকে ঈদ পুনর্মিলনী বলা যায় কিনা? আর সেখানে আমি আমাকে বলা হয়েছে সরাসরি জামাতের নেতা। আমি তাদের কাছে জানতে চাই কি প্রমাণ তাদের কাছে আছে আমার ৪৫ বছর রাজনৈতিক জীবন। একটা সেকেন্ডের জন্য যদি কেউ প্রমাণ করতে পারে যে আমি কোনোদিন শিবির, জামাত বা কোনো রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলাম, আওয়ামী লীগ এবং জাসদ ছাত্রলীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক সংগঠনের সাথে ১ সেকেন্ডের জন্য যদি আমার কোনো অনুপ্রবেশ থাকে, কেউ প্রমাণ করতে পারলে আপনারা যেভাবে খুশি আমাকে লিখবেন, আর আমি রাজনীতি প্রয়োজনে ছেড়ে দিব। এই চ্যালেঞ্জটা আমি নিতেই পারি। আমি মাত্র ৫ বছর জাসদ ছাত্রলীগের রাজনীতি করেছি। ১৯৭৮ সালের ডিসেম্বরের কাউন্সিলে ১ম আমাকে কাউন্সিলর করা হয় ছাত্রলীগের। বলতেই হয় অবশ্যই এর পিছনে আমার প্রয়াত নেতা, আমরা রাজনৈতিক গুরু বলি আমি বা বকুল ভাই, আমরা সবাই, আব্দুল লতিফ মির্জা সাহেব জেলার একজন প্রখ্যাত মানুষ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ছিলেন। তার অনুপ্রেরণায় এবং তার প্রভাব আমাদের উপরে বিস্তার করেছিল। আমরা বিশেষ করে উল্লাপাড়া থেকে যারা রাজনীতি করতাম, সিরাজগঞ্জে গিয়ে পড়াশোনা করতাম, বেশিরভাগ মানুষ আমরা মির্জা ভাইয়ের অনুসারী ছিলাম। যে কারণে আমরা তখন জাসদ ছাত্র রাজনীতি করেছি। আমি এখনো বলতে আমার দ্বিধা নেই যে ছাত্র রাজনীতি আমরা যারা এই স্কুল কলেজ লেভেলে করি, আমরা খুব বেশি বুঝে করি বলে আমি মনে করি না। বেশিরভাগই আমরা অনুসরণ করি। কোন নীতি আদর্শকে অনুসরণ করি, সিনিয়রদেরকে অনুসরণ করি। হ্যাঁ, ইউনিভার্সিটিতে গিয়ে আমরা কিছুটা আমাদের বোধোদয় হয়। ৮৩ সালে আমি যখন ঢাকায় পড়তে যাই, আমার কিছু বন্ধু যারা আওয়ামী ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিল, তাদের বেশ কিছু বই পুস্তক, বিশেষ করে বঙ্গবন্ধুর উপরে অনেকগুলো বই আমাকে দেয়া হয়। এগুলো পড়ার পরে আমি নিজেই অনুপ্রাণিত হয়ে একসময় জাসদ ছাত্র রাজনীতি ছেড়ে দিয়ে আমি আওয়ামী ছাত্র রাজনীতিতে জয়েন করি। তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজে বাচ্চু ভাই ছিলেন সভাপতি। বাচ্চু ভাইয়ের হাত ধরে আমি আওয়ামী ছাত্র রাজনীতিতে চলে আসি। এরপর থেকে আমি কন্টিনিউ এই রাজনীতির ধারাই আছি। ৯১ সালে আব্দুল লতিফ মির্জা সাহেবের নির্বাচনে এসে আমি এখানে কাজ করেছি। ৯৬ সালে আমি দেশের বাইরে থাকার কারণে আমি অংশগ্রহণ করতে পারি নাই। কিন্তু আমার ভাই ব্রাদার সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তখন আমার ছোট ভাই ছিল শামীম খান, প্রত্যক্ষভাবে লতিফ মির্জা সাহেবের সাথে থেকে রাজনীতি নির্বাচনে অংশগ্রহণ করেছে, সহযোগিতা করেছে। আমার বড় ভাই ফিরোজ খান সাহেব, যাকে বকুল ভাই খুব ভালো চেনেন, তিনিও একসময় রাজনৈতিক কর্মী ছিলেন এবং প্রত্যেকটা নির্বাচনে ভূমিকা রাখতেন। ২০০১ সালে তো নির্বাচনে ভূমিকা রাখতে গিয়ে আমি সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। দুইবার আমার গ্রামের বাড়িতে আক্রমণ করা হয়েছে। আমাকে হত্যা করার জন্য আক্রমণ করা হয়েছে। শফি ভাই নিজে সকালবেলায় গিয়ে আমার বাড়িতে হাজির। যখন দেখেছে যে আমাকে এরকম বাড়িতে ঘিরে রেখেছিল, প্রায় ৪০ মিনিট আমি আবদ্ধ ছিলাম ২০০১ সালের নির্বাচনে। সেখানে থেকে উনি আমাকে উদ্ধার করে নিয়ে আসেন। ৯১ সালের নির্বাচনে পরের দিন আমার একটাই চাচা, আমিনুল ইসলাম খান, আমার সাথে একটু বাকবিতণ্ডার মাঝে উনি গিয়ে দেখলেন যে আমাদের মধ্যে ঝগড়া হচ্ছে ওদের সাথে, এই রফিকুল ইসলাম খানের পরিবারের সাথে। তার ছোট ভাই, ইমিডিয়েট ছোট ভাই ফরিদ খান ছিল। আরো মেজো ভাই, সেজো ভাই ওরা ছিল ওদের। এদের সাথে কথার এক প্রসঙ্গে ওরা আমার উপরে ক্ষিপ্ত হয়ে আমাকে আক্রমণ করতে চায় এবং আমার চাচা গিয়ে বাধা দিলে দেখা যায় যে এক পর্যায়ে ওরা মাথায় বাড়ি দিয়ে আমার চাচা মাথা ফাটিয়ে দেয়। এটা আমরা বরাবরই নিগৃহীত বা নির্যাতিত। তারপরে আমাকে এইরকম ভাবে জোরালো ভাবে যিনি লিখলেন আমি জামাত নেতা, আমি তার কাছে জানতে চাই তিনি কোথায় পেলেন এই তথ্য? আমাকে এই প্রমাণগুলো দিতে হবে। এটা আমি দাবি রাখতেই পারি তাদের কাছে। যারা লিখেছেন, আমি সবার কাছে বলছি না। যারা লিখলেন তারা কি জ্ঞানে লিখলেন? কি ভিত্তিতে ওনারা আমাকে জামাত নেতা বললেন? এটা আমার জানার ইচ্ছা তাদের কাছে। আর আপনাদের কাছে আমার যেটা জানার, মানে বলার, সেটা হলো যে
আসলেই সত্য কথাটা আমি যেভাবে বলছি এর বাইরে যদি আপনার মনে করেন যে আমি কিছু ছাপিয়ে গেছি, আপনার প্রসঙ্গে জেনে নিতে পারেন। আপনি যদি মনে করেন যে এখান থেকে অতিরিক্ত কিছু ছিল, সেটাও জেনে নিতে পারেন। তারপরে আপনারা আপনাদের বিবেক বুদ্ধি দিয়ে আপনাদের পুরোধার লেখনী দিয়ে আপনারা এটা তুলে ধরবেন এবং সেটা যদি আমার যদি ভুল ত্রুটি না থাকে বা আমার বলার মধ্যে যদি কোন রকম গোপনীয়তা না থাকে, অবশ্যই আমি দাবি করব যে আপনারা আমাকে এ ব্যাপারে এই যে আমাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে, এর প্রতিবাদে আমি আপনাদের সোচ্চার ভূমিকা দাবি করি। এটাই আমার বক্তব্য। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।